তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না। এক চোরকে বাদ দিয়ে আরেক চোরকে আমরা ক্ষমতা বসাতে চাই না। সেটাও একটু বলে নেই যে কাহিনী শুনতেছি যে কোনো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওনারা কিছু রিক্সা আমদানি করেছেন যেটা নাকি অধিকতর মানে নিরাপদ। যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারকে সাস্টেইনেবল হতে হবে। যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো, প্রতিহত মানে তোমরা গুলি করো। ছাত্র জনতা জীবন দেয় না। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। হাসিনার সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরই খালেদা জিয়ার সেনাকুঞ্জের বাসভবন থেকে বের করে দেওয়া হয় তাকে। খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের মানে গান গাইতে গাইতে যেখানেই আপনি যাবেন তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। আর পরিবারে 18 জন মানুষ আর এই 2000 জন মানুষ না। আমেরিকা এখন আমেরিকার 20 জানুয়ারির পরের আমেরিকা, দুটো আলাদা প্রশ্ন। এখনকার আমেরিকাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, আমার মনে হয় এটা চাইবে না। আর সেই কলাগাছ হয়েছে তারা আপনার ন্যায় এবং নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে নয়, যারা হয়েছে নৈতিক ব্যবসা বাণিজ্যের মধ্যে দিয়ে। আমাদের ছত্রছাড়াকে আপনারা দুর্বলতা ভাববেন না। আমরা সারা দেশে কোনো কর্মসূচি আমরা ডিক্লেয়ার করি নাই। আমরা ঢাকা নিষিদ্ধ করেছেন, আমরা ঢাকার শ্রমিকরা বিভিন্ন এলাকায় স্বতঃস্ফূর্তভাবে নেমেছেন, তাদের উপর আপনারা আক্রমণ করেছেন। কি হৃদয় বিদারক আখমে আসু আগায়া আসে নাই, আসে নাই। আচ্ছা দিতে সাহেব কান্দন তো আসছে না, আপাতত আমার আপনি এনে কান্দা দেন। সরকার পরিবর্তনের পরে যেখানে আন্দোলন হয়েছে সেখানেই স্বীকৃতি মিলেছে, পরিবর্তন এসেছে, কিন্তু আজকে 3 মাস হয়ে যাচ্ছে। দেশকে বারবার 5 বার চ্যাম্পিয়নশিপ করেছে, একবার দুইবার নয়, 5 বার দুর্নীতির চ্যাম্পিয়নশিপ লাভ করেছে বাংলাদেশ। আমরা কি দেখেছি? বাংলাদেশের হাজারো লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। বর্তমান গভর্নর বলেছেন মাত্র 4 পরিবার 2 লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে। শুধু কয়েক ব্যাংক থেকে 98,000 কোটি টাকা লুটপাট হয়েছে। এর কারণটা আমরা ভেবেছিলাম এই বৈষম্য দূর করতে পারলেই মানুষ শান্তি পাবে। এর জন্য 5ই আগস্ট মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। বৈষম্য চাই না, বৈষম্য দূর করতে হবে। কিন্তু 5ই আগস্টের পর আমরা কি দেখলাম? আবারও সেই চুরি, আবারও সেই ডাকাতি, আবারও সেই অন্যায়, আবারও সেই অবিচার, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও নির্বিচারে হত্যা। না, এর জন্য মানুষ রক্ত দেয় নাই, জীবন দেয় নাই। আমরা কি দেখতেছি? 5ই আগস্টের পরে শুধু চাঁদার হাত পরিবর্তন হয়েছে, চাঁদার পরিবর্তন হয় নাই। জুলুমের হাত পরিবর্তন হয়েছে, জুলুম বন্ধ হয় নাই। অত্যাচারের হাত পরিবর্তন হয়েছে, কিন্তু অত্যাচার বন্ধ হয়নি। এতদিন চাঁদা নিয়েছে কেন্টু, এখন চাঁদা নাই ফেন্টু। এতদিন জুলুম করছে লেন্টু, এখন জুলুম করে পেন্টু। শুধু ব্যক্তির পরিবর্তন হয়েছে, জুলুমের কোনো পরিবর্তন হয় নাই। আমি জনগণকে একটা কথা বলতে চাই, আমাদের শায়খ মোর্শেদ আমাদের লিডার বারবার একটা কথা বলেছেন, তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না, মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি মুক্ত দেশ হতে পারে না, জালেমের মাধ্যমে জুলুম মুক্ত দেশ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি মুক্ত দেশ হতে পারে না। আমরা কি দেখেছি? এসপি সাহেব পরিবর্তন হয়, ঘুষ সাহেব পরিবর্তন হয় না, ডিসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু ঘুষ সাহেব সেই জায়গাতেই থাকে। আজকে ওসি পরিবর্তন হয়, কিন্তু দুর্নীতি পরিবর্তন না হওয়ার কারণটা কি? ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু আদর্শ ও নীতি পরিবর্তন হয় নাই। সেটাও একটু বলে নেই যে কাহিনী শুনতেছি যে কোনো একটা প্রতিষ্ঠান, বাংলাদেশে কোনো একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ওনারা কিছু রিক্সা আমদানি করেছেন যেটা নাকি অধিকতর মানে নিরাপদ। ওইটাকে মার্কেটিং করার জন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে। এটাও তো শুনতেছি। 2 দিন পরে নিশ্চয়ই দেখতে পারবো যে ওই কোম্পানির গাড়িগুলো একটার পর একটা নামে কিনা। তো এগুলি হলো জানেন ধান্দাবাজি ভাই, গরিব মারার একটা প্র্যাকটিস। তো এরা যদি আন্দোলন করে, আন্দোলনটা কি অবৈধ হয়ে গেল? এরাই তো আন্দোলন করবে। আমি তো আন্দোলনের পক্ষে। কে অর্ডার দিছে, কার কি অর্ডার আছে ভাই সে দেখ। আমি আন্দোলনের পক্ষে, কারণ এই মানুষগুলো আমার পরিচিত মানুষ। যারা অর্ডার দিয়েছে তাদের সঙ্গে আমার কোনোদিন দেখা সাক্ষাৎ হয় না। ওগুলো আমার শ্রেণীর মানুষ না, ওরা অন্য শ্রেণীর মানুষ। ওরা অন্যদের স্বার্থ রক্ষা করে। এই গরিবের স্বার্থ আমাদেরকে রক্ষা করতে হবে। বেটা যেহেতু রিক্সা তো ঢাকা শহরে ছিল, আগে প্রধান সড়কে চলতে পারতো না, কোনাকাঞ্চি দিয়ে চলতো, ভেতরের রাস্তাগুলি চলতো। মাঝখানে একবার মানে এগুলো উৎখাত অভিযান শুরু হয়ে গেল,
জি বন্ধ ছিল বন্ধ ছিল এবং তখন রীতিমতো ওদের গ্যারেজে যেয়ে যে ধরা আরম্ভ করলো। তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে না এটা চলবে, এটা চলতে দেওয়া উচিত। তখন অনেক তাকে স্তুতি করে অনেক কথা বলা হলো যে উনি মানুষের মনে হৃদয় গরিবের দুঃখ বুঝতে পেরেছেন, হ্যান ত্যান হাবি যাবি অনেক, যেটা হইতো আর কি আগে। যারা বন্ধ করেছিল তারাও আবার বললো যে না উনি মানুষের দরদ বুঝতে পারেন, তো ব্যাপার তুমি দরদ বুঝতে পারেন, আগে তুমি কি করলা, তো যাই হোক হলো। এবং যখন মাত্র উনি বললেন যে চলবে, সঙ্গে সঙ্গে দেখা গেলো কি জোয়ারের পানির মতো মানে সমানে এই বেটে যায় রিক্সা চালানো শুরু হয়ে গেল এবং সেগুলো তৈরি করা শুরু হলো, নতুন নতুন ভঙ্গিতে তৈরি হতে লাগলো। এবং তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার হঠাৎ করে বললো যে 3 দিনের মধ্যে এটাকে বন্ধ করে দিতে হবে। এই যে অর্ডারটা, সর্বশেষ যে অর্ডারটা যিনি দিয়েছেন উনি হয়তো খুবই প্রাজ্ঞ লোক, আদালতের মানুষজন প্রাজ্ঞত হবেনি। আমি ওনার কাছে একটা প্রশ্ন, 3 দিন বুঝেন, 3 দিন কাকে বলে বুঝেন? 3 দিনের মধ্যে আপনি এই লোকগুলো উঠাই দেবেন কি করে, কতগুলি লোক এখানে জড়িত আপনি জানেন? এবং আগে তো ওরা যারা শুরু করেছিল, যারা এটা মনে করেন আপনার এই এতগুলি রিক্সা বানিয়েছিল গত কয়েক মাসে, এরা সবকে আওয়ামী লীগ করে, সবকে সরেছে দোষর, তা তো না। অনেক মিডল ক্লাস ফ্যামিলির লোক আমি জানি পেনশন পাওয়ার পর টাকাটা দিয়ে এখানে একটা রেগুলার ইনকামের ব্যবস্থা তারা করতে চায়। আমি এরকম অনেক লোককে চিনি। যে সংস্কার তো আমরা সবার আগে চেয়েছি, সংস্কার আমরা চাই, অবশ্যই সংস্কার চাই, প্রতিটি ক্ষেত্রে সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারকে সাস্টেনেবল হতে হবে, টেকসই হতে হবে, জনগণকে সেটা গ্রহণ করতে হবে। সেটা গ্রহণ করতে হলে কি দরকার? জনগণের সমর্থন আছে কিনা তা জানা দরকার, তাই না? আর সেটা কারা করতে পারে? ধরেন সংবিধান, ছেলেরা অনেকে বলছে যে সংবিধান পরিবর্তন করতে হবে। তো সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়েই তো সংবিধান পরিবর্তন হবে না। ওটা আপনার হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি লাগবে, আর পার্লামেন্ট লাগবে, জনপ্রতিনিধিদের দ্বারা লাগবে। তো সেটুকু তো আপনাদেরকে মনে করতে হবে, ধৈর্য ধরতে হবে। আর একই সঙ্গে সবচেয়ে বেশি প্রধান যে জিনিসটা দরকার, যেটার জন্য মানুষ প্রাণ দিয়েছে, একদিকে যেমন আপনার পরিবর্তন যে প্রাণ দিয়েছে, একই সঙ্গে একটা নির্বাচনের জন্য তারা প্রাণ দিয়েছে। এই নির্বাচনটা যত দ্রুত হবে, বারবার আমরা বলে আসছি কথাটা, তত দেশের জন্য মঙ্গল হবে। আমরা তো সবসময় চেয়েছি যে জনগণের প্রতিনিধিরা আসুক, আমরা কালেক্টরের প্রতিনিধিদেরকে আমরা নমিনেশন দিতে চাই না। নমিনেশন ব্যাপারটা অনেক পরে আছে, আগে নির্বাচনটা আসুক। ইতিমধ্যে আমরা আমাদের কাজ করছি। এখানে অমিত আছে, সে জানে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দিনরাত পরিশ্রম করছেন যে আমাদের এই দফা যে কর্মসূচি আমরা দিয়েছি সেটা মানুষের মধ্যে নিয়ে গিয়ে মানুষের কাছ থেকে মতামত করে নিয়ে আসার জন্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টে গেলেন, সারা দেশে যেন আনন্দে দাওয়ারি হয়ে গেছে। মূল ব্যাপারটা কি ছিল? যে আজকে যে নেত্রী, যে গণতান্ত্রিক কর্মী, তার সারাটা জীবন ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন আকর্ষণভাবে, শেষ মুহূর্ত পর্যন্ত নথি স্বীকার করেন না। 6 বছর জেলে থেকেছেন, সেখানে তিনি অসুস্থ হয়ে গেছেন, তার জীবন মরণ সমস্যা হয়েছে। বারবার আমরা চেষ্টা করেছি শেখ হাসিনাকে, বারবার আমাদের প্রতিনিধিরা কাছে, ডাক্তাররা কাছে, ডিপ্লোমেটসরা কাছে, কূটনীতিকরা কাছে যে তাকে চিকিৎসার সুযোগ দাও, তিনি নেন না। আজকে সেই অসুস্থ অবস্থায় বেগম খালেদা জিয়াকে তারা সশস্ত্র বাহিনী দিবসে নিয়ে গেছে। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা এই ঘটনার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার দিক উন্মোচন করলো। এটা আমরা মনে করি নতুন ইতিহাস রচিত হবে। গতকাল যারা এসেছিলেন সেখানে ছিলেন সিভিল সোসাইটি মেম্বার, শিক্ষক প্রতিনিধি, আপনারা যে শেখ হাসিনা তার যুবলীগ ছাত্রলীগকে নানা প্রলোভন দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, তোমরা নামো, তোমরা প্রতিহত করো, প্রতিহত মানে তোমরা গুলি করো, তোমরা হত্যা করো, এর ফ্রি লাইসেন্স দিয়েছেন শেখ হাসিনা। কিন্তু তারপরে আপনি নিজের বোনকে নিয়ে একা পালিয়ে গেলেন, যুবলীগ ছাত্রলীগকে ফেলে দিয়ে, শ্রমিক লীগকে ফেলে দিয়ে, মৎস্যজীবী লীগকে ফেলে দিয়ে। হাই আপনি নেত্রী, নিজের জীবন বাঁচাতে আপনি নিজে পালিয়ে চলে গেলেন, আর যাদেরকে দিয়ে আপনি হত্যা করালেন, জীবন কেড়ে নিলেন গণতান্ত্রিক কর্মীদের। সেই সমস্ত পুলিশ কর্মকর্তারা 2-1 পালিয়েছে, সবগুলোকে রেখে দিয়ে আপনি পালিয়েছেন। তা আপনি এরপরে যে দেশে আশ্রয় নিয়েছেন সেই দেশ থেকে মাঝে মাঝে আওয়াজ তোলেন, আমি কাছাকাছি আছি, ভিডিও ভাইরাল হয়। সেই ভাইরালে শোনা যায় তিনি বলেন আমি কাছাকাছি আছি, দূরে নয়, নেতা কর্মীদের উজ্জীবিত করার জন্য। কিন্তু আর আগের মতো তিনি আর সাড়া পান না। 2-1 দুর্বৃত্ত তো আছে, এই দুর্বৃত্তদেরকে তিনি আশকারা দেন, তুমি মারো, প্রতিহত করো, হত্যা করো। ইতিমধ্যে 2-3 জনকে হত্যাও করিয়েছেন এই দুষ্কৃতিকারীদের দ্বারা। ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশে। এই মিথ্যাচার দিয়ে তিনি যেমন 15 বছর মানুষ খুন,
গুম, গুপ্ত হত্যা, ক্রাস ফায়ারে হত্যা মেরেছেন, আর জনগণের সামনে এসে নিজে কান্নাকাটি করেছেন। তিনি ঘাতক, তিনি কসাই, তিনি হত্যাকারী, তিনি নরপিশাচ, কিন্তু জনগণের কাছে এসে অভিনয় করেন, মাঝে মাঝে চোখ দিয়ে পানি ফেলেন। ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন কিনা, এই জন্য একটা আন্তর্জাতিক গণমাধ্যম AFP এটার উপর গবেষণা করেছে না, এই কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের তো বাংলাদেশে আছে, এমবেসি আছে, তারাও তো কেউ বলেনি। কিন্তু এই ডাহা মিথ্যা কথাগুলো তিনি একের পর এক বলে যাচ্ছেন, একের পর এক মিথ্যা কথা বলে তিনি কাজ করতে চাচ্ছেন, কিন্তু উনি ছাত্র জনতা জীবন দেয় না। কাজী নির্বাচন নিয়ে, ক্ষমতায় যাওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোকে অস্থির না হতে অনুরোধ করব। 53 বছরের রাষ্ট্র ব্যবস্থা ব্যর্থ এবং অকার্যকর হয়েছে বিদায় এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার জন্য জীবন দিয়েছে। ভুলে গেলে চলবে না, কোন রাজনৈতিক দলের নেতৃত্বে, কোন রাজনৈতিক দলের ডাকে ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে অংশ নেয় নাই। ছাত্ররা ডাক দিয়েছিল কোটা সংস্কারের দাবিতে, ছাত্রদের সেই দাবির সাথে যারা সংহতি জ্ঞাপন করেছিল। কাজে এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ব্যতীত, এই রাষ্ট্র সংস্কার ব্যতীত আগামীতে কোনো নির্বাচন হবে না, হতে পারে না। কাজে আমরা অন্তত আর 2-1 বছর প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দেখি কি করে। 15টি সংস্কার কমিশন করে দিয়েছে। নির্বাচন, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন, যেই সংস্কার ছিল এই গণ আন্দোলনের জন আকাঙ্ক্ষা, সেই সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না। পরিষ্কারভাবে সরকারকে আমরা বলে দিতে চাই, আমরা আপনাদের পারফরমেন্স বেস অটো রিনিউয়াল সময় দেব। অর্থাৎ আপনারা ভালো কাজ করবেন, আমাদের সমর্থন পাবেন। গণবিরোধী কর্মকাণ্ড করলে, জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে 1 সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি, জামাত, বাম, ডান, দেশের আপামার জনসাধারণের সমর্থন আছে। কাজী এই সরকারের ম্যান্ডেট নাই। ভাই বোনকে হত্যা করেছে। এই ছবিটা দেখেন আপনারা, কিভাবে আসলে শুট করা হয়েছে। একজন মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট করে, এভাবে কপালের মাঝখানে শুট করে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব। সেই জায়গায় দূর থেকে কোন ট্রেন স্নাইপার কোথা থেকে আনা হয়েছিল আমরা প্রশ্ন করতে চাই। তাদেরকে কি দেশে আলাদাভাবে এভাবে হত্যাযজ্ঞ ঘটানোর জন্য ট্রেন করা হয়েছিল, নাকি দেশের বাইরে থেকে ভাড়াটে খুনি নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য? যার চলে গেছে সেই বুঝে যে তার কতটুকু খালি করে দিয়ে গিয়েছে। আমরা অনেক কিছু করতে পারি, অনেক অর্থ সহযোগিতা দিতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারি। ওই মানুষটাকে ফিরে দেওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। এই ক্ষত কোনোদিনও পূরণ করা সম্ভব না। আমাকে খুনি হাসিনার এবং তাদের দোসরদেরকে এই জবাবটা দিতে হবে যে এই ইশরাত, আব্দুল্লাহ, সামিউলরা কাদেরকে এখন থেকে বাবা বলে ডাকবে, কাদেরকে কাদের কোলে বাবা বলে উঠবে, কারা দায়িত্ব নিয়ে তাদেরকে একদম বাবার মতো করে সারা জীবন আগলে ধরে রাখবে, এই দায়িত্বটা কারা নেবে? তারা এখানে বাবার শহীদ হওয়ার যে রক্তাক্ত ভিডিও, রক্ত সহ এই যে রক্তাক্ত ভিডিও, তারা এখন এগুলো দেখে। মানে এই বয়সে তাদেরকে এগুলো করার কথা ছিল? এই প্রশ্নগুলো না, এই প্রশ্নের উত্তরগুলো তাদেরকে দিতে হবে যারা আসলে এই অভ্যুত্থান হওয়ার 4 মাস হতে না হতে এখন, মানে একজন খুনি কিভাবে দেশে আসবে, সেই খুনি কিভাবে এসে নির্বাচন করবে, সেই খুনি কিভাবে এসে দল গোছাবে, এই কথা বলি। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত মানুষ হিসাবে। আমরা বিগত 16 বছরের সব অত্যাচার, নির্যাতন তো ভুলে গেছি। বিগত 36 জুলাই এই বাংলাদেশে কি হয়েছে? একজন ক্ষমতা পিপাসু নরপিশাচ খুনি কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য আব্দুল্লাহ, ইশরাত এর মতো অসংখ্য মানে শিশু, বাচ্চা, তাদের বাবা মা, ভাই বোনকে হত্যা করেছে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মানে তার যদি ওই মানুষগুলোর প্রতি ওই মায়া দরদ থাকে, তিনি যদি ওই দরদ বুঝেন, যেই গল্প আমাদেরকে 16 বছর দিয়ে এসেছেন। আমেরিকা এখন আমেরিকার 20 জানুয়ারির পরের আমেরিকা, দুটো আলাদা প্রশ্ন। এখনকার আমেরিকাও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, আমার মনে হয় এটা চাইবে না। ভারত তো নাই, ভারত পারলে মানে বাইডেনও চাইবে না সেটা? না, বাইডেনও চাইবে না, বাইডেনও চাইবে না, এটা আমি ধারণা করি। কারণ তারা যে ধরনের রাজনৈতিক বন্দোবস্ত বা ব্যবস্থাপনা পছন্দ করেন, কারণ ওইখানে একটা রুটের প্রশ্ন আছে। আমি 25 না হলে অন্তত 20% মানুষ
আমি কিন্তু এখনো আওয়ামী লীগকে সেকেন্ড হাইয়েস্ট সমর্থন পুষ্ট দল মনে করি। তারা হারিয়েছে ভোটারদেরকে, প্রচুর মানুষ বছরের পর বছর হয়তো ভোটও দিত, ওই 10-15% মানুষ সরে যাবেন, কিন্তু 20% স্টিল তাদের সাপোর্ট আছে। সো ইটস দ্য সেকেন্ড হাইয়েস্ট। কিন্তু আওয়ামী লীগ যে ভোট করেছে সেই ভোটগুলোতে তো আমরা ভোটারদের উপস্থিতি সেভাবে দেখিনি। দরকার নেই তো, দরকার না থাকলে আপনি যাবেন না আসলে। এই যে আমরা ওরা 5%-10% ভোট এটা দিয়ে আওয়ামী লীগকে বোঝা যাবে বলে আমি মনে করি না। জি, ওটা আসলে যায়নি কারণ ভোটের প্রয়োজন নাই। ভোটের প্রয়োজন না থাকলে কেউ যায় না আসলে। এবং যারা ভোট করছেন তারাও কিন্তু মোবিলাইজ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেটাও তারা করেন না, কারণ হচ্ছে দরকার নেই, আমি সেটা মনে করি না। আচ্ছা আচ্ছা, এখন এই মানুষগুলোকে রাখা এবং সেটা আমেরিকা চাইবে না, ভারত তো প্রশ্নই আসে না। আর ওই যে বলছে পোস্ট 20 জানুয়ারি যখন ট্রাম্প দায়িত্ব নেবেন, ট্রাম্প বাংলাদেশে খুব শক্ত কোয়ার্সিভ কিছু করবেন তা বলছি না, কিন্তু ডক্টর ইউনূস সরকারে তার ব্যক্তিগত পছন্দ এবং বাইডেনের যে ডক্ট্রিন ছিল, উনি দায়িত্বে আসার পর গ্লোবালি উনি সরাসরি এটা ঘোষণা দিয়ে এসেছেন যে উনি ডেমোক্রেসিকে প্রমোট করবেন। কেউ কেউ এটাকে ফান করে ডেমোক্রেসিকে এক্সপোর্ট করা বলেছেন, উনি করেছেন, এটা চেষ্টা করেছেন। সো ওই ডক্ট্রিনটা থাকবে না এবং সেই জমানায় যেটা হবে যে ট্রাম্প উইল বি মোর পাওয়ারফুল। এবং আমরা কিছু আলামত দেখছি তার মানে জনাব মোদির ক্ষেত্রে যেটা হচ্ছে যে তুলসী গাবার্ডকে ইন্টেলিজেন্স চিফ করা হয়েছে, মানে উনি একজন হিন্দুত্ববাদী মানুষ, এভাবে বলে ফেলা ভালো। উনি একজন বিজেপি, মানে আমেরিকার এই পজিশনে আছেন, কিন্তু ওনাকে ওনার কর্মকাণ্ড দেখলে ওনাকে বিজেপি মনে হবে। মানে জাহিদ ভাই, এখানে আরেকটি প্রশ্ন, এই আলোচনাটি আছে নিশ্চয়ই, সেই আলোচনা আপনি অবগত আলোচনা সম্পর্কে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যেভাবে দেখতে চায় সেটি ভারতের চোখ হয়ে এখনো তারা দেখে না, মানে এই আলোচনাটি আছে, মানে সত্য কি মিথ্যা সেটা আপনার কাছ থেকে শুনবো। আমার প্রশ্নটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 20 জানুয়ারির পরে ট্রাম্প ক্ষমতায় বা দায়িত্বে আসার পরে যদি ভারতের কাছে কোনো নির্দেশনা আসে কূটনৈতিক নির্দেশনা, ভারত আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রশ্নে সেই নির্দেশনা বাংলাদেশে বাস্তবায়ন করার প্রশ্নে কার উপরে ভর করবে? দুটো প্রশ্ন। আমি প্রথমে বলি যে আমেরিকা ভারতের চোখ দিয়ে দীর্ঘদিন বাইডেন আসার পর দেখেনি, এটা শিওর। এবং আমেরিকার একজন দূত বাংলাদেশে এসে ক্লিয়ারলি জানিয়ে গিয়েছিলেন যে কি হৃদয় বিদারক, আখমে আসু আগায়া, আসে নাই আসু, আসে নাই। আজ এদিকে সাহেব কান্দন তো আসিচ্ছে না, আপাতত আমার আপনি এনে কেন্দা দেন না। হচ্ছে আরাম জাদা রিক্সাওয়ালা সাজিছু, তোর রিক্সা তোর পুচ্ছে দিয়ে হান্দাই দিমু। এর নাম আশরাফুল খান। এই যে দেখেন, ছাত্রলীগের খিলক্ষেত 43 নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি, যার নাই কোনো গতি সে হয় সহসভাপতি। এইটা সাহেব দেখানোর কাজকামগুলো দেখান না, ওই যে সহসভাপতি সেটাও দেখান না। ওর আওয়ামী লীগের কাজকাম, ওই যে রিক্সাওয়ালা সাজিছে, কত বড় মিথ্যা কথা কয়। সেনাবাহিনী ওরে ধরেন, আগে রিক্সালি ঘর খায় সিধা করে দেন, আর রিক্সাওয়ালা ভাইরা যাত্রার কথায় নামেন না রাস্তায়। সমস্যা আছে, আমরা তো আছি। কে যেন রিট করেছে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করার জন্য। প্রধান বিচারপতি এটা আপনারে কইতেছি, এইসব রিট পিট যেন গ্রহণ করা না হয়। এই সমস্ত দরিদ্র বিরোধী পদক্ষেপ শুরুতেই বন্ধ করে দেওয়া উচিত। ব্যাটারি চালিত রিক্সা থাকবে, কেউ এটা বন্ধ করতে পারবে না, কারো ক্ষমতা নাই, কেউ যেন বন্ধ করার চেষ্টা না করে। ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করলে আমি করলে ঢাকা শহরে তো আগুন জ্বালাই দেবো, আদালতেও আগুন জ্বালাই দেবো। আগে সাবধান করে দিলাম, যুক্তি তর্ক পরে শুনবো, আগে আগুন জ্বালাবো তারপরে যুক্তি চুক্তি। ফাজলামও বন্ধ করবেন। এটা যেহেতু আদালত দিয়ে করিচ্ছে সেজন্য আপনাকে কইলাম, আপনাকে রেসপেক্ট করি, আমাদের কথাটা রাখবেন। এটা আপনি না করিয়া যদি প্রফেসর ইউনুস করতো তাহলে প্রফেসর ইউনুসরে কইলাম নি, আপনাকে কইলাম এই সমস্ত ফাজলামি যেন না চলে। যাই হোক, আমার গতকালের এপিসোড নিয়ে আসি। আর নতুন একটা ঘটনা ঘটিছে, নির্বাচন কমিশনার নিয়োগ দিছে। ক্যাঙ্কা হইলেও সে নির্বাচন কমিশন আমাদের আশা আকাঙ্ক্ষা কি পূরণ করবে পারবি আমার ক্ষুদ্র ভ্রাতা আর ভগিনীদের, সেটা প্রশ্ন। আসেন সেটা নিয়ে আলাপ করি। আমার আগের এপিসোডে খলিল ভাই নিয়োগ নিয়ে কইছিলাম, তো আমার দর্শকেরা অভূতপূর্বভাবে খলিল ভাইকে অভিনন্দিত করেছে। অনেকেই বলছেন যে আপনার তিনি গুরুজন, আমাদেরও গুরুজন। আবার বলছে কেউ কেউ আপনাকে অনেকদিন পর খুশি দেখা আমাদেরও ভালো লাগিছে। আজকের এপিসোডে দেখেন খুশি লাগে কিনা। আমার দর্শকদের হাসি কান্না সুখ দুঃখের সাথী হয়ে যেতে পারছি। সমান কোনো অগ্রগতি তো নাই, বরঞ্চ প্রতিটি জায়গায় হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার রংপুরে গত এক সপ্তাহের মধ্যে ওরা চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। আমরা এই ভূমির ভূমিপুত্র, কোন অবস্থায় এই স্থান থেকে আমাদেরকে ছুঁড়ে ফেলা যাবে না। আমরা মোগল নই, আমরা ওলন্দাজ নই, আমরা ফরাসি নই, আমরা ব্রিটিশ নই, আমরা উদাসীনী। আমরা এই বঙ্গ, যিনি প্রহ্লাদ মহারাজের পৌত্র, যিনি বলি মহারাজের পুত্র, সেই বঙ্গ মহারাজ বঙ্গের নামানুসারে যেই বঙ্গভূমি, আমরা তার উত্তরাধিকার। আমাদের এখানে প্রথম
জাতীয় তকমায় বিভক্ত করে রাখা হয়েছে। আজকে সেই সমস্ত দালালদেরকে আমরা সাবধান করে দিতে চাই। ঐক্যের সুবাতাস বয়ে বেড়াচ্ছে। এখানে কেউ বিভক্ত করতে চাইলে সে যেই হোক তাকে আমরা ছুঁড়ে ফেলবো। উপনিবেশিক শক্তির লীলাভূমি হবে এই দেশে। কোনো সরকার, কোনো রাজনৈতিক দল স্থায়ী ক্ষমতা উপভোগ করতে পারবেন না। খুনি হাসিনা ও তার দোসরের পুনর্বাসনের সাফাই গাওয়ার প্রশ্নই আসে না, বললেন সার্জিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, খুনি হাসিনা ও তাদের দোসরের পুনর্বাসনের প্রশ্ন তাদের পক্ষে কারো সাফাই গাওয়ার প্রশ্নই আসে না, কারণ এটা আমাদের জীবনের বিনিময়ে হলেও করতে দেব না। শনিবার বেলা 11টার দিকে বরিশাল নগরের বরেন্দ্রস্থ জেলা শিল্পকলা একাডেমি মিলায়তনে আন্দোলনের বরিশাল বিভাগের শহীদ পরিবারের সদস্যর খোঁজ নেওয়ার সময় সাংবাদিকদের একথা বলেন সার্জিস আলম আরো বলেন, খুনি হাসিনা সারা জীবন শুধু নিজের পরিবারের গান গাইতে গাইতে ক্ষমতাকে অপর পৃষ্ঠে ধরে রেখেছে। যেখানে যাবেন সেখানে তার পরিবারের কান্নাকাটি শুরু হয়েছে। তার পরিবারের 18 জন মানুষ, আর এই 2000 মানুষ না। এদের খুন করার সময় বুকটা একটুও কাঁপেনি। আজ আমার ভাইরা শহীদ হয়েছে, যে বোনেরা শহীদ হয়েছে, সেই শহীদ পরিবারের ভাই বোনদেরকে কিভাবে সান্ত্বনা দিব? তিনি বলেন, খুনি হাসিনা সারা জীবনে আজ থেকে 50 বছর আগে 1975 সালের গল্প বলে ক্ষমতার সব সময় সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন। তিনি 2000 মানুষকে কিভাবে খুন করলেন? তার যদি দরদ বোঝেন তাহলে খুনগুলো কিভাবে করতে পারেন? রাজনৈতিক প্ল্যাটফর্ম সামনে রেখে তার কাজগুলো তাদের গণীয় অধিকার নেই প্ল্যাটফর্মের নিয়ে চলার। সার্জিস আলম বলেন, সবার এখনো বলতে পারছি না, কিন্তু আলাদা কথা ব্যাখ্যা আছে, এগুলোর বলার মতো না। আমরা সবাই বলতে পারি না, সবাই প্রকাশ করতে পারে না। অনেকের বোন যাদের বিয়ে হওয়ার কয়েকদিন আগে স্বামী হারিয়েছে, যাদের জীবন কিভাবে কাটবে, যে নবজাতক পৃথিবীতে আসার আগে জানতোই না তার বাবার মুখ দেখবে না কোনোদিন, সে জানতোই না কোনোদিন তার বাবার কোলে নিতে পারবে না, সে কাউকে বাবা বলে ডাকতে পারবে না। ওর কি দোষ ছিল? তিনি বলেন, আমরা আমাদের জায়গা থেকে সব ভুলে যাই। ওই 16 বছরেও ভুলে গেছি, আমরা ওই 36 দিনও ভুলে গেছি। আমরা এখন নতুন নতুন জিনিস নিয়ে আছি, কিন্তু জনাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরকে জবাব দিতে হবে। আর এই বিষয়গুলো সমাধান না হওয়া পর্যন্ত, একটি যৌক্তিক বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের তাদের পুনর্বাসনের কথা বললে যারা, তারা আমাদের খুনি হাসিনার মতোই তাদের আরেক ধরনের ক্ষমতা পিপাসু লোভী। এই বাংলাদেশে বিচার হওয়ার প্রশ্নে তাদের একটাই কথা বলা উচিত, তাদেরকে পুনর্বাসনের পক্ষে সাফাই গাওয়ার প্রশ্ন আসে না। আমরা আমাদের জীবনের বিনিময় হলেও করতে দিব না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলে, সবাই আলাদা আলাদা গল্প আছে, কষ্টর কথা ব্যাখ্যা আছে। যারা চলে গেছে আমরা অনেকেই অনেক কিছু বুঝতে পেরেছি, অর্থ সহযোগিতা করতে পারি, চাকরির ব্যবস্থা করতে পারি, কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি, সম্মানী ভাতা দিতে পারি। ওই মানুষগুলোকে কোনোদিনও ফিরিয়ে দিতে পারবো না, এই ক্ষত কোনোদিনও পূরণ করতে পারবো না। খুনি হাসিনা তাদের দোসরকে এই জবাব দিতে হবে। ইসরাত আব্দুল্লাহ সামিউলরা কাকে বাবা বলে ডাকবে? কাদের কোলে বাবা বলে উঠবে? কারা দায়িত্ব নিয়ে তাদের বাবার মতো করে সারা জীবন আগলে রাখবে? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।